করবো সেটা আমরা লোয়ার মিনিসকাসটা নেব। লোয়ার মিনিসকাসটা কি জিনিস আমি একটু বুঝাই। মনে করো তোমাকে 5 ml পরিমাপ করতে বললো, এটা হচ্ছে 5 ml পরিমাপ করতে বললো, একটু বুঝবা। এটা 5 ml, এটাও 5 ml। তো এখন দেখো 5 ml পরিমাপ করতে বলছে, এইটা কিন্তু 5 ml আর এইটাও 5 ml, দাগ একই। কিন্তু যখন তুমি যে আপার মানে উপরের পয়েন্টটা নিবা, এই যে নিচের দিকে এগুলা ফাঁকা থাকে, এই যে এগুলা ফাঁকা থাকে, এই ফাঁকা থাকে, এই জন্য যখনই নিবা এই যে এইটা যে হয়, এইটা যে লোয়ার মেনিসকাসটা হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে বলো দেখি। এটা হচ্ছে তার গ্র্যাভিটির কারণে আসতেছে, ঠিক আছে? এটা গ্র্যাভিটির কারণে আসতেছে, এই যে এই জায়গাটা দেখো, এটা নিচের দিকে আসতেছে। তখন তোমাকে পরিমাপটা করতে হবে কিভাবে, তোমাকে দেখতে হবে যেন এই যে নিচের বক্রতলটা উপরে কোথায় উঠতেছে, উঠুক। আমার এই যে উপর থেকে একটা যে এরকম ভাবে তোমার বক্রতল থাকে, এটা তো তোমার গ্র্যাভিটির কারণে হচ্ছে। এই যে নিচের জিনিসটা, এই নিচেরটাকেই বলা হচ্ছে আমার, এটাকে বলা হচ্ছে লোয়ার মিনিসকাস। কি বলা হয়? লোয়ার মিনিসকাস। যে কোনো তরল পরিমাপ যখন আমরা করব বা তরলের সলিউশন বানাবো বা যেটাই করি না কেন, আমরা সবসময় এই লোয়ার মিনিসকাসটা নিব তরল পরিমাপের জন্য। ঠিক আছে? ক্লিয়ার কথাবার্তা? কথা ক্লিয়ার? তরল পরিমাপের জন্য আমরা সবসময় কি নিব বলো দেখি? লোয়ার মিনিসকাস। লোয়ার মিনিসকাস, এইটাকে বলা হবে আপার মিনিসকাস। এই যে এইটা যে তুমি দেখতে পাচ্ছ, আমি একটু দেখাই, এই যে এই জায়গাটা, এইটাকে বলা হচ্ছে আপার মিনিসকাস, এটা আপার মিনিসকাস। আর এইটাকে বলা হচ্ছে লোয়ার মিনিসকাস। লোয়ার মিনিসকাসটা নিতে হবে, এই যে এইটাকে দেখো, এই যে এই জায়গায় তুমি যদি নাও, তুমি যদি এটা মনে করো যে এটা 7.5 পর্যন্ত আমি নিছি, না, তোমাকে কিন্তু এই যে লোয়ার মিনিসকাসটা দেখতে হবে, এই যে নিচের দাগটার সাথে যেন এই 5 ml যেন এই যে পানির নিচের দাগের সাথে মিলে যায়, এটাকে বলা হচ্ছে লোয়ার মিনিসকাস। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার এটা? ক্লিয়ার হয়েছে? এটা দেখো লোয়ার মিনিসকাস এবং আপার মিনিসকাস, এটাকে বলা হচ্ছে আপার মিনিসকাস, এটাকে বলা হচ্ছে লোয়ার মিনিসকাস। এটাকে বলা হয় আপার, এটাকে বলা হয় লোয়ার। তাহলে একটু বোঝার চেষ্টা করবা, তাহলে তরল পরিমাপের জন্য আমরা সবসময় কি নিব বলো দেখি? লোয়ার মিনিসকাস নিব, ঠিক আছে? লোয়ার মিনিসকাস নিব। আচ্ছা, গেল গা। এখন চলে আসি এই যে মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডারেও আমরা হচ্ছে কি নিব? লোয়ার মিনিসকাস নিব। এই মেজারিং সিলিন্ডারেও মনে করো তোমাকে এই জায়গায় পরিমাপ করতে বললো হচ্ছে সাপোজ 300 ml, তখন কি করতে হবে? আমাকে এই জায়গাটা থেকে এই জায়গাটা এইভাবে নিতে হবে যেন 300 ml, এই যে নিচের দাগটাই 300 ml এ লেগে যায়। নিচের দাগটা কোথায় লেগে যায়? এই 300 ml এ লেগে যায়। তাহলে এটাকে বলা হচ্ছে লোয়ার মিনিসকাস। আবার বলি, এটাকে বলা হচ্ছে লোয়ার মিনিসকাস। এই মেজারিং সিলিন্ডার গুলা সাধারণত বিভিন্ন আয়তনের হয়ে থাকে। 5 5 ml এর থাকে, খুব ছোটগুলা 5 ml এর থাকে, 10 ml এর থাকে, তারপরে হচ্ছে 50 ml এর থাকে, 100 ml এর থাকে, 200 থাকে, 250 থাকে। সাধারণত দেখা যায় 250 পর্যন্তই থাকে যায়, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের তোমার মেজারিং সিলিন্ডারে সাধারণত এই টাইপের মেজারিং সিলিন্ডার গুলো পাওয়া যায়। 500 ml এরও থাকতে পারে, হ্যাঁ, 500 ml এরও থাকতে পারে। আচ্ছা, এখন এই মেজারিং সিলিন্ডারটা কি করা হয়? মেজারিং সিলিন্ডারটা হচ্ছে তরল, তরল পরিমাপ করা, তরল পরিমাপ করা, পরিমাপ করা। আর প্রশ্ন আছে, ভাইয়া এটা কি সূক্ষ্ম পরিমাপ করা যায়? না ভাইয়া, এটা সূক্ষ্ম পরিমাপ করা যায় না। এটা একটু বলতে পারি, এটা তরল পরিমাপ, বাট এটা সূক্ষ্ম পরিমাপ করা যায়। এটা সূক্ষ্ম পরিমাপ, সূক্ষ্ম পরিমাপের জন্য তখন তোমাকে পিপেট নিতে হবে। সূক্ষ্ম পরিমাপের জন্য আমাকে কি নিতে হবে বলতে কি? পিপেট নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি যে আহ, তুমি যে কোনো তরল পরিমাপটা করা যায়। এই যে তো তোমার মেজারিং সিলিন্ডার, এটা দিয়ে সর্বনিম্ন তুমি সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারবে?
এই সর্বনিম্ন 1 ml পর্যন্ত, ml মানে কি সেন্টিমিটার কিউব, বা 1 cc পর্যন্ত তুমি পরিমাপ করতে পারো। ঠিক আছে, 1 ml পর্যন্ত বা 1 cc পর্যন্ত তুমি পরিমাপ করতে পারবা। ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু? ঠিক আছে। আচ্ছা, এই যে মেজারিং সিলিন্ডারের এইটার দেখা যায় যে এইটার পরিমাপের ক্ষেত্রে ত্রুটি দেখা যায়, পরিমাপের ক্ষেত্রে ত্রুটি দেখা যায়। তাহলে এই পরিমাপের ক্ষেত্রে ত্রুটি দেখা যায়, তাহলে এই ত্রুটিটা কিভাবে বের করবো ভাইয়া বলেন? আচ্ছা দেখাই। আহ মনে করো আমি একটা কোশ্চিন দেই, বুঝবা, ভালো মতো বুঝবা, বুঝলেই হবে। কোশ্চিনটা হচ্ছে 25°C, দেখো দেখো 25°C তাপমাত্রায় 1.84 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 65% H2SO4 এর 10 ml একটি মেজারিং সিলিন্ডারে, এটা কিন্তু আপেক্ষিক গুরুত্ব আগু দিয়ে, মেজারিং সিলিন্ডারে পরিমাপ করার পর লিখো, করার পর ভর পরিমাপ করে দেখা গেল যে পরিমাপ করে দেখা গেল যে এর পরিমাণ তোমার 18.1504 আয়তনের পরিমাপে ত্রুটি শতকরা। আয়তন পরিমাপে ত্রুটি শতকরা কত? ঠিক আছে, এই জিনিসটা একটু দেখো, এটা বইয়ে সাধারণত পাবা না, হ্যাঁ বইয়ে সাধারণত পাবা না। দেখো এই তোমাদের না 8 জন না 9 জন, তোমরা কি করতেছো এখানে? চড় লাগাবো একদম ধরে, গাধার দল সবগুলা, সব গাধা। দেখো 25°C তাপমাত্রায় আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে আমার এত, আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে এত, ঠিক আছে। তাহলে এই যে H2SO4 এর, তাহলে কি লিখতে পারো? H2SO4 এর ঘনত্ব কত? 1.8, ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব একই জিনিস 1.84, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাম পার সিসি, সবসময় আপেক্ষিক গুরুত্ব কিসে থাকে? গ্রাম পার সিসিতে নিবা, আপেক্ষিক গুরুত্ব গ্রাম পার সিসিতে নিবা। তাহলে যদি এর ঘনত্বটা একটু বুঝবা, এখানে এই কোশ্চেন তোমরা পাবা না কোথাও। দেখো H2SO4 এর ঘনত্ব তোমার এত গ্রাম পার সিসি, এখন কথা হচ্ছে যে ঘনত্ব তোমার এত, তাহলে আয়তনটা কিভাবে বের করবো? আমরা কি জানি? আয়তন ইকুয়াল টু কি জানি? আয়তন ইকুয়াল টু আমরা কি জানি? রো ইকুয়াল টু কি? রো ইকুয়াল টু হচ্ছে এম ভাগ ভি, নাকি? রো ইকুয়াল টু কি? এম ভি। হ্যাঁ দেখো তাহলে এখানে কি আসবে? ভি ইকুয়াল টু কত আসবে? এম বাই রো। তাহলে এখান থেকে তুমি আয়তনটা পেয়ে যাবা। এম এর মান কত? 18.1504 ডিভাইডেড বাই রো এর মান হচ্ছে 1.84, তাহলে এই জায়গাটাতে আমার কি হবে? 9.864 ml। দেখো তোমার যদি বলে যে ভাইয়া কেন আমি এখানে এইটা নিব, যদি এখানে তোমার ভরটা না নিয়ে তুমি এখানে আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকতো না, আমার কথা বুঝো, আপেক্ষিক গুরুত্ব দেয়াই থাকতো না, তাহলে আমার আয়তনটা বের করার ইয়ে হইতো না, ঠিক আছে। তো এখন দেখো আমার কথা হচ্ছে এইখানে আমার টোটাল ছিল 9.
9.84 ml, ভর নিয়ে আমরা দেখছি 9.84 ml, বাট আমি আয়তনটা যখন মেজারিং সিলিন্ডারে নিছি তখন সেখানে দেখছি আমি 10 ml। এই কথা বলো, কথা না বললে এখানে হবে না, এগুলা কিন্তু বইয়ে পাবা না, গাধার মতো চুপচাপ বসে থাকবা না। এখানে আমি নিছি 10 ml, কিন্তু দেখা গেল এখানে আমার আয়তন, যখন আমি ভরের ক্ষেত্রে দেখলাম আয়তনটা আমার কতটুকু আসতেছে এইখানে, তাহলে এখানে আয়তনের ত্রুটি কতটুকু? অতএব আয়তনের ত্রুটি কতটুকু? কিরে ভাই, এটা আজকে স্লো কাজ করতেছে। কথা বলো, আয়তনের ত্রুটি কতটুকু? আয়তনের ত্রুটি হচ্ছে 10 মাইনাস 9.864 ml ইকুয়াল টু হচ্ছে 0.1356। ক্লিয়ার কিনা? কথা বলো, কথা বলো। আয়তনের তাহলে ত্রুটি তুমি পেয়ে গেলা, আয়তনের ত্রুটি পেয়ে গেলা, তাই না? এটা হচ্ছে আয়তনের ত্রুটি। কত এমএল এর মধ্যে আয়তনের ত্রুটি? এই যে এইটার মধ্যে আয়তনের ত্রুটি। কার মধ্যে? 9.864 ml এ আয়তনের ত্রুটি। ত্রুটি হচ্ছে আয়তনেরই ত্রুটি হচ্ছে, কারণ এখানে ভরের কিন্তু আমরা ত্রুটি পাচ্ছি না, ভর তো আমরা ডিজিটাল ব্যালেন্সে মাপে নিছি 0.1356। অতএব একে কত? অতএব 100। তাহলে এখানে পায়ে গেলা। কি বোঝা গেছে? এই বোঝা গেছে? বোঝা গেছে? ওই যে নিচে 9.864 বোঝা গেছে? বলো বলো বলো, বোঝা গেছে কিনা? আয়তনের ত্রুটি বোঝা গেছে? এই তাড়াতাড়ি বলো, দেরি করিও না। দেখ, এরা একটা কথা বলে না, কত বড় বিয়াদব। এত দেরি লাগে? চুয়ামনি, তুমি কি বুঝছো? আচ্ছা, এর পরের দিকে চলে আসি। এরপরে চলে আসি মেজারিং ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স। ও, এটা তো বুরেট আছে। আচ্ছা, বুরেটটাই পড়ে আসি। দেখো, এটা হচ্ছে বুরেট। দেখো বুরেটে কি বলছে। এটা হচ্ছে বুরেট, এই যে বুরেট, ঠিক আছে? এটা বুরেট, এটাকে বলা হচ্ছে স্টপ কর্ক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্টপ কর্ক, ঠিক আছে? এটা বুরেট, এই যে উপরে একটা খোলা থাকে, স্টপ কর্কটা খুলে এই পাশ দিয়ে পানি পড়ে। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে বুরেট। বুরেট সাধারণত দেখা যায় যে 50 ml, এই যে সাধারণত দেখা যায় 50 ml অথবা 100 ml, দুই দুই ধরনের হতে পারে, ঠিক আছে? এই বুরেটের গায়ে দেখা যায় যে টিডি লেখা থাকে। টিডি, টিডি মানে হচ্ছে টু ডেলিভার। এই বুলেটের গায়ে কি লেখা থাকে? টিডি। এটাকে বলা হয় টু ডেলিভার। বুলেটের গায়ে কি লেখা থাকে? টিডি লেখা থাকে। এটাকে লেখা থাকে টু ডেলিভার। লেখো। টু ডেলিভার লেখা থাকে সব সময়, কারণ এখান থেকে আমি ডেলিভারি দেই। এখান থেকে আমি কি করি? ডেলিভারি দেই, এই জন্য এটাকে বলা হয় টু টিডি, ঠিক আছে? বুলেট সাধারণত দেখা যায় যে এটা 50 সিসির হয়ে থাকে। এটা সাধারণত 50 সিসির হয়ে থাকে, অথবা এটা 100 সিসিরও হতে পারে। 100 সিসিরও হতে পারে, এই যে 100 বন্ধ থাকে। এটা সাধারণত দেখা যায় আমরা 50 সিসিটাই নিয়ে থাকি, ঠিক আছে? বুলেটের ক্ষুদ্রতম ভাগের, বুলেটের যে 1 সিসি, এই 1 সিসি যেটা, এই যে এখান থেকে মনে করো 1 সিসি, এখান থেকে মনে করো 99,
এই যে 2, এখানে মনে করো 3, এই যে 1 সিসি না, 2 আর 1 3, এই 1 সিসি তোমার 10টা ভাগে ভাগ করা থাকে, 10টা ভাগে ভাগ করা থাকে। 1 সিসি আমার কয়টা ভাগে ভাগ করা থাকে বলো দেখি? 10টা ভাগে ভাগ করা থাকে। এই যে 10টা ভাগে ভাগ করা থাকে, এই জন্য বুলেটের ক্ষুদ্রতম ভাগের, বুলেটের যে ক্ষুদ্রতম যে ভাগটা আছে, এই যে একটা, এই যে এই একটা পয়েন্ট থেকে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই যে ক্ষুদ্রতম ভাগ, এই জন্য বুলেটের ক্ষুদ্রতম ভাগ, ক্ষুদ্রতম ভাগের আয়তন, তাহলে দেখো 1 সিসি, তাহলে 1 সিসি কে 10 ভাগ করো, তাহলে কত আসে? 0.1 সিসি, 0.1 সিসি অথবা 0.1 ml, এটা এটা 0.1 ml। ঠিক আছে, এই জিনিসটা ভালো মতো পড়বা যে বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তনটা কত। আবারও বলি, বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তনটা কত? তোমার বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তন কত? তবে দেখা যায় বর্তমানে আরো কম পরিমাপ করা যায়, বর্তমানে আরো কম পরিমাপ করা যায়। বর্তমানে যে বিভিন্ন বর্তমানে তোমার গ্রানুলেটেড যে বুলেট বা তোমার প্যাথোলজিক্যাল যে এককগুলা, এদের সাহায্যে দেখা যায় যে প্যাথোলজিক্যাল এককে 0.05 সিসিরও মাপা যেতে পারে। তবে যদি বলে বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তন কত, অবশ্যই দিবা এটা। তবে বর্তমানে এইটাও মাপা যায়, বর্তমানে এটাও মাপা যায়, বর্তমানে এটাও কি মাপা যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার না বললে আমি পরের টুকুতে যাব, পরের টুকুতে আমি যাবই। ঠিক আছে, আচ্ছা চলে আসি। আহ এখন কথা হচ্ছে যে এটা গেল বুলেট, বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তন করবা। এখানে কেন টিডি লেখা থাকে? কারণ এই জায়গা থেকে তুমি এখানে ফোটায় 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 দিবা তুমি। ঠিক আছে, আর এই বুলেটটা সাধারণত টাইট্রেশনের ক্ষেত্রে কাজে লাগে। কি ক্ষেত্রে বলো দেখি? টাইট্রেশনের ক্ষেত্রে কাজে লাগে। এরপরে আসবো আমরা টাইট্রেশন দেখবো। আচ্ছা চলে আসি পিপেট। এটাকে বলা হচ্ছে পিপেট। এই যে দুই মুখ খোলা, এই যে দুই মুখ খোলা, এটাকে বলা হচ্ছে কি পিপেট। এই যে দুই মুখ খোলা, দুই মুখ খোলাকে কি বলা হচ্ছে? পিপেট। এই জায়গায় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তোমার পরিমাপ করা যায়। পিপেট, এখানেও তোমার এর গায়েও টিডি লেখা থাকে, এর গায়েও তোমার টিডি লেখা থাকে, কারণ এটাকে বলা হচ্ছে টু ডেলিভার, টু ডেলিভার। এই পিপেটে দেখা যায় 0.5 ml থেকে 50 ml এর হয়ে থাকে। এই যে পিপেটটা তোমার ভালো করে একটু বুঝবা যে পিপেটটা তোমার যখন, পিপেটটাতে যখন আমি পানিটা ভিতরে নিব, পিপেটটাতে যখন আমি পানিটা ভিতরে নিব, একটু বুঝবা, এখানে যখন আমি পানিটা টান দিয়ে ভিতরে নিব, তো এই জায়গায় একটা সাকার থাকে, এই জায়গায় একটা সাকার থাকে। তো ওইটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। ঠিক আছে, আধুনিক পিপেটে বিভিন্ন ধরনের পাম্প থাকে, এটাকে পাম্প বলা হয় বা পিপেট ফিলারও বলা হয়। এই সাকার বা পিপেট ফিলারও বলা হয়, এটাকে পিপেট ফিলারও বলা হয়। পিপেট ফিলার, দ্যাট মিনস পিপেটটাকে ফিল করতে যে সাহায্য করে, পিপেটটাকে কি করতে সাহায্য করে? ফিল করতে যে সাহায্য করে, সেটাকে বলা হচ্ছে পিপেট ফিলার, পিপেট ফিলার। ঠিক আছে, আমার কথা বুঝবা ভালো মতো, আমার কথা ভালো মতো বুঝবা, এগুলা কিন্তু কাজে লাগবে ভাইয়া, পুরা প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, এটাকে পিপেট ফিলার বলা হয়। তো পিপেট যে ফিলারটা থাকে, খুব ভালো মতো বুঝবা এখানে যে পিপেট ফিলারটা, পিপেট ফিলারটা অনেক ধরনের হইতে পারে। ঠিক আছে, সাধারণত দেখা যায় যে 3 ধরনের আধুনিক কালে, সাধারণত 3 ধরনের আধুনিক কালে 3 ধরনের পিপেট ফিলার আমরা ইউজ করি। কি কি পিভট ফিলার ইউজ করি বলো দেখি? একটা হচ্ছে ট্রাইভালভ পাম্প, দ্বিতীয়ত হচ্ছে সিরিঞ্জ,
সিরিঞ্জ পাম্প, আর একটা হচ্ছে ইলেকট্রনিক পিপেট। ইলেকট্রনিক পিপেট, ঠিক আছে। এছাড়া আমরা নর্মাল যেটা ব্যবহার করি, দেখবা যে এরকম থাকে, যে এটা পিপেট যদি মনে করো, এটা যদি পিপেট হয় আমার, এটা পিপেট যদি হয় আমার, এটা যদি পিপেট হয়, তাহলে এই জায়গায় একটা দেখবা বেলুনের মতো জিনিস, এই যে এরকম একটা জিনিস, এটা হচ্ছে নর্মালি দেখবা ইয়েগুলোতে পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে পিপেট ফিলার, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পিপেট ফিলার। কথা বুঝতে পারছো? পিপেট ফিলারটা বুঝতে পারছো? কয় ধরনের পিপেট ফিলার ইয়ে করা হয়? এই যে ট্রাই ভালভ, যে ভালভ গুলা কি কি দ্বারা প্রকাশ করা হয় জানো? ভালভ গুলা হচ্ছে এ, ই আর এস দ্বারা প্রকাশ করা হয়। তিনটা ভালভ ট্রাই ভালভ বলা হয়। একে বলা হচ্ছে এয়ার ভালভ, ই কে হচ্ছে এমটি, আর একটা হচ্ছে সেকশন ভালভ। এয়ার ভালভ, এমটি, সেকশন ভালভ, এয়ার ভালভ, এমটি, সেকশন ভালভ, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এয়ার ভালভ, এমটি, সেকশন ভালভ। এর পরের দিকে চলে আসে, এই এইটাকে বলা হচ্ছে, আচ্ছা এই জায়গায় আমি একটু দেখাবো, বুরেট আর পিপেটের মধ্যে পার্থক্য করবা। বুরেট ও পিপেটের পার্থক্য। বুলেট পিভটের পার্থক্য গুলা কি কি আমি আর লিখে দিব না, আমি তোমাদেরকে একটু বলে দেই। আচ্ছা, বুলেট পিভটের পার্থক্য হচ্ছে, বুলেটের দেখা যায় যে নিচের প্রান্তটা সরু, উপরের প্রান্তটা বেশি স্ফীত থাকে, ঠিক আছে। আহ, তো আর পিপেটের ক্ষেত্রে দেখবা উপরের প্রান্তটাও স্ফীত থাকে, কিন্তু বুলেটের থেকে কম থাকে, নিচেরটা কম স্ফীত থাকে, ঠিক আছে। বুলেটের ধারণ ক্ষমতা সাধারণত দেখা যায় 50 ml, বুলেটের ধারণ ক্ষমতা দেখা যায় 50 ml, বাট পিপেটের ধারণ ক্ষমতা 2 ml থাকে, 5 ml থাকে, মানে বিভিন্ন ধরনের থাকে। তারপরে তুমি বলতে পারো যে 10 ml থাকবে, ঠিক আছে, 10 ml থাকবে। আচ্ছা একটু দাঁড়াও, আমরা বলো, দেখো 10 ml থাকবে, তো বাসায় পড়াচ্ছি, বলো। ও আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে? 1000? আচ্ছা দাও, আমি কালকে আমাকে নাম্বার দিয়ে পাঠাবো। রকেটে তো নাই রে, বিকাশ নাম্বার দিয়ে, বিকাশ নাম্বার দিয়ে। আমার ক্লাসটা শেষ হোক, পাঠাই দিবো। আচ্ছা দেখো, এখানে যেটা কাজ হবে যে প্রথম কথা হচ্ছে বুরেট আর পিপেট, ঠিক আছে। বুরেট পিপেটের এইটা 50 ml, এটা 50 ml, এর আকার সম্পর্কে তুমি বলবা, এর আকারটা কিরকম বা আকৃতিটা কিরকম, আকার আকৃতি সম্পর্কে বলবা, এরও আকার আকৃতি সম্পর্কে বলবা, ঠিক আছে, এই আকার আকৃতি সম্পর্কে বলবা। এর পরের দিকে চলে আসি, তারপরে বুলেটে সাধারণত দেখা যায় যে ক্ষার জাতীয় দ্রবণ নেওয়া যায় না, বা আমরা নেই না, মানে না নেয়াই ভালো, বাট এখানে দেখা যায় যে ক্ষার জাতীয় দ্রবণ থেকে সবই আমরা নেই এখানে, ঠিক আছে, সবকিছুই নিতে পারি। এরপরে দেখা যায় যে আহ বুলেটে সাধারণত দেখা যায় যে ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ নেওয়া যায় না, বাট এখানে ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ আমরা নিলেও নিতে পারি। তবে এই দুইটা হচ্ছে খুবই কনফিউজিং পার্থক্য, এই দুইটা কনফিউজিং পার্থক্য দরকার নাই। বুলেট আর পিপেটে যদি আসে, বলবো যে বুলেটের থেকে পিপেটে সূক্ষ্মভাবে মাপা যায়, বুলেটের থেকে পিপেটে আরো সূক্ষ্মভাবে মাপা যায়। বুলেটের ক্ষুদ্রতম ভাগের একক লিখবা, আমি তোমাকে বলে দিচ্ছি কি কি লিখবা। এগুলা আমি, এগুলা বাদ, বইয়ের গুলা বাদ, আমরা আমরা একটু, আমি তোমাকে যেগুলা লিখে দিচ্ছি শুধুমাত্র এগুলাই লিখবা, বইয়ের গুলো আমরা দিব না, হ্যাঁ। প্রথমে দেখবা যে বুলেটের আকার সম্পর্কে লিখবা, এর আকার সম্পর্কে লিখবা, এরও আকার সম্পর্কে তুমি লিখবা। তারপরে লিখবা যে ক্ষুদ্রতম ভাগের আয়তন সম্পর্কে লিখবা। এরও ক্ষুদ্রতম ভাগের আয়তন সম্পর্কে লিখবা। তারপরে লিখবা হচ্ছে এর ধারণ ক্ষমতা লিখবা, এরও ধারণ ক্ষমতা লিখবা, শেষ।
এটার সূক্ষ্মতা লিখবা, এটারও সূক্ষ্মতা লিখবা। লিখবা যে বুরেটে থেকে মানে বুরেটে ক্ষুদ্র অল্প পরিমাণ জিনিস মাপা যায়, তবে পিপেটে থেকে সূক্ষ্ম জিনিস মাপা যায় না। বাট বুরেটে থেকে সূক্ষ্মতম ভাবে পরিমাপ করা যায়, আয়তন পরিমাপ করা যায়। ঠিক আছে, বুরেট আর পিপেটের মধ্যে পার্থক্যটা করবা। ক্লিয়ার? এইটা যেটা করতেছিলাম এটা হচ্ছে আয়তনিক ফ্লাক্স। আমি আবারও চলে আসি, আমরা একটা ওয়ার্ড করছিলাম সেটা হচ্ছে টাইট্রেশন। আমি আসবো এখন, টাইট্রেশন করবো, টাইট্রেশনটাও করবো আমরা। তো এইটার নাম হচ্ছে কি বলো দেখি, এটার নাম হচ্ছে আয়তনিক ফ্লাক্স। আবারও বলি, এটার নাম হচ্ছে আয়তনিক ফ্লাক্স। কি বললাম বলো দেখি, এটার নাম কি? আয়তনিক ফ্লাক্স। দেখো, বা এটার নাম অনেক প্রকারের আছে, এটার নাম ভলিউমেট্রিক ফ্লাক্স বলা হয়। অথবা এটাকে তুমি মেজারিং ফ্লাক্সও বলতে পারো। এটা তলাটা, আমি আবারও আসি, এটা তলাটা, এই যে তলাটা চ্যাপ্টা, এই জন্য এটাকে চ্যাপ্টা তলা বিশিষ্ট বলা হয়। চ্যাপ্টা তলা বা চ্যাপ্টা তলি ফ্লাক্স হলো। এখানে দেখবা টিসি লেখা থাকে, এর গায়ে টিসি লেখা থাকে, মানে কি জানো? টু কন্টেইন, মানে এই জায়গাটাতে আমি কোন দ্রবণ ধরে রাখবো। টু কন্টেইন, এই জায়গাটাতে আমি যে কোনো দ্রবণ ধরে রাখবো। এটা প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহার করা হয়, প্রমাণ দ্রবণ তৈরি করা হয়। এইটাতে প্রমাণ দ্রবণ তৈরি করা হয়, এবং এইটাতেও সেম ভাবে এই দাগটা পর্যন্ত লোয়ার মিনিসকাস নিতে পারবা। এই দাগটাই যেন, এই যে দাগটা আছে না, এই দাগে যেন এই যে লোয়ার মিনিসকাসটা এই দাগের সাথে মিলে যায়। ঠিক আছে, লোয়ার মিনিসকাসটা বুঝতে পারছো? এই তোমাদের দেখতেছি অনেক পার্টিসিপেশন কম ভাইয়া, প্রচুর পার্টিসিপেশন কম। এই যে ফ্লাক্সটা আছে, এই ফ্লাক্সটা সাধারণত দেখা যায় যে 100 ml, 200 ml, 1 লিটার পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে, তুমি যতটা নিবা প্রমাণ দ্রবণটা তৈরি করবা, ঠিক তত। এখানে 10 ml এর আছে, এখানে 1 লিটার পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে, 10 ml থেকে 1 লিটার পর্যন্ত পাওয়া যায়। তোমাদের পার্টিসিপেশন অনেক কম। আচ্ছা, বুঝতে পারছো? এখানে আয়তনিক ফ্লাক্স, ভলিউমেট্রিক ফ্লাক্স, এটার আরেকটা নাম কি? চ্যাপ্টা তলি ফ্লাক্স। আচ্ছা, এরপরের দিকে চলে আসি আমরা। আমরা আরেকটা ছবি দেখবো, আমরা একটু ব্যাক করি আমরা। একটু ওয়েট, আমি দেখাচ্ছি। দেখছো, পাওয়ার পয়েন্ট ইজ নট রেসপন্ডিং। এইটাকে বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। কি বলবো, এই যে কোন করা আছে, তো এই কোন করার থাকা, এটাকে বলা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আবারও বলি, এটাকে বলা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। তো এই কনিক্যাল ফ্লাক্স আমি যা বলতেছি প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ভাইয়া, যা বলতেছি তাহাই এমসিকিউ। এই কনিক্যাল ফ্লাক্সটা সর্বপ্রথম আবিষ্কার করছিল কিরা? এই কনিক্যাল ফ্লাক্সটা সর্বপ্রথম জার্মান রসায়নবিদ আবিষ্কার করছিল ইমিল ইমিল আর্লিং মায়ার। এই ইমিল আর্লিং মায়ার এটা 1860 সালে আবিষ্কার করছে, 1860 সালে। এই জন্য এটাকে আর্লিং মায়ার ফ্লাক্সও বলা হয়, এটার নাম আর্লিং মায়ার ফ্লাক্সও বলা হয়।
কি বলা হয় বলো দেখি? আর্লিং মায়ার ফ্লাক্সও বলা হয়। আর্লিং মায়ার ফ্লাক্সও বলা হয়। এইটাকে আবার অনেক সময় টাইট্রেশন ফ্লাক্সও বলা হয়। টাইট্রেশন ফ্লাক্সও বলা হয়, ঠিক আছে? এই বুরেট আর এই যে তোমার এটা টাইট্রেশনের ক্ষেত্রে কাজে লাগে বলছিলাম বুরেট, এবং আর এই কনিক্যাল ফ্লাক্স এরা হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে কাজে লাগে। বুরেট আর কনিক্যাল ফ্লাক্স হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে কাজে লাগে। এখন চলে আসি ভাইয়া টাইট্রেশনটা কি জিনিস। আচ্ছা, এটাকে শেষ করি। এটা সাধারণত 250 ml হয়ে থাকে। সাধারণত সবসময় দেখবা কনিক্যাল ফ্লাক্স গুলা 250 ml হয়ে থাকে, এবং এইখানেও টিসি লেখা থাকে। এটার গায়েও কি লেখা থাকে? টিসি লেখা থাকে, ঠিক আছে? টিসি লেখা থাকে। এটা হচ্ছে ভালো করে বুঝবা যে এটাতেও টিসি লেখা থাকে, ঠিক আছে? এখন চলে আসি যে এখানে কনিক্যাল ফ্লাক্সটা যেটা ব্যবহার করা হয়, সেই কনিক্যাল ফ্লাক্সটা সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে ও বাবা আমার লাগিয়ে গেছে পড়াইতে পড়াইতে। ঠিক আছে, তো এইটা টাইট্রেশনটা। এখন প্রথম কথা হচ্ছে ভাই টাইট্রেশন কি জিনিস। আচ্ছা চলে আসি। বল। হ্যাঁ দাঁড়া, একটু দাঁড়া। হ্যাঁ, ডিনার ব্রেক না। দেখো টাইট্রেশন কি জিনিস, তুই বস আমি আসতেছি। বেশ ভালো। না আজকে শর্ট করা যাবে না, পড়াইতে হবে। দেখো টাইট্রেশন, এই যে আমার বোন আসে চিল্লাচিল্লি করতেছে বাচ্চা। না না, যা তুই বস আমি আসতেছি। টাইট্রেশনটা কি জিনিস? টাইট্রেশন হচ্ছে জানা দ্রবণের ঘনমাত্রা থেকে, কালকে তোমাদের পড়াবো, এই অধ্যায় শেষ করে দিব, অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি। অজানা দ্রবণের, আচ্ছা তোমরা রিভিউ দাও না কেন বলো তো মিডিয়াম গ্রুপে? তাহলে স্টুডেন্ট বাড়বে কিভাবে? হ্যাঁ, এখানে এই জায়গাটাতে একটু লিখবা যে উপযুক্ত নির্দেশকের সাহায্যে। উপযুক্ত নির্দেশকের সাহায্যে জানা দ্রবণের যে ঘনমাত্রা, জানা দ্রবণের ঘনমাত্রাকে কি বলবো বলো দেখি? যেই দ্রবণের ঘনমাত্রা জানা ওটাকে আমরা কি বলবো? যেই দ্রবণের ঘনমাত্রা জানা ওইটাকে আমি কি বলবো বলো? যেই দ্রবণের ঘনমাত্রা জানা এটাকে কি বলবো? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। যেই দ্রবণের ঘনমাত্রা জানা ওটাকে আমরা কি বলবো? মোলার দ্রবণ না রে গাধা, প্রমাণ দ্রবণ। যে প্রমাণ দ্রবণ কি পড়াইছিলাম? গুড। এই দেখ তুয়ামনি ভালো পারতেছে, তুয়ামনি ভালো পারতেছে। হ্যাঁ, প্রমাণ দ্রবণ রোকেয়া বেগম ভালো পারছে। হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই যে টাইট্রেশনটা, এই টাইট্রেশনটা হচ্ছে টু টাইপস এর হয়। অনেকেই আমার কাছে প্রশ্ন করছে ভাইয়া টাইট্রেশন, ওই যে দুইটা টাইট্রেশন, একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, আর আরেকটা হচ্ছে রিডক্স টাইট্রেশন। রিডক্স টাইট্রেশন, এই অ্যাসিড বেস টাইট্রেশন, এখানে অ্যাসিড থাকবে এবং একটা বেস থাকবে। এখানে রিডক্স থাকবে, একটা জারক থাকবে, একটা বিজারক থাকবে। তো আমরা যেটা আছি যে এই জিনিসটা এটা আমরা পড়বো হচ্ছে সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারে। ডিটেইলটা পড়বো। আচ্ছা, এইখানে যখন তোমার টাইট্রেশন করা হয় তখন দেখা যায় এখানে বুরেটটা নেওয়া হয়, এই বুরেট, আর এখানে নেওয়া হয় হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। বুরেট আর এখানে কনিক্যাল ফ্লাক্স, ঠিক আছে? তো বুলেটে যে দ্রবণটা নেওয়া হয় ভালো করে বুঝবা,
বুরেটে যে দ্রবণটা নেওয়া হয়, ঠিক আছে, এই বুরেটের দ্রবণটা সাধারণত দেখা যায় যে এটাকে বলা হচ্ছে টাই ট্রান অথবা টাইটার। এই টাইটাই হচ্ছে প্রমাণ দ্রবণটা, মানে জানা দ্রবণটা যেটা। এই যে জানা দ্রবণের ঘনমাত্রাটার হেল্পে আমরা কি করব, অজানা দ্রবণের ঘনমাত্রাটা নির্ণয় করব, ঠিক আছে, ওই যে V1S1 V2S2 দিয়ে। তাহলে এটা টাইটার, আর এটাকে বলা হয় টাইট্রেট। এখানে যে দ্রবণটা থাকে সেটাকে বলবো টাইট্রেট অথবা টাইট্রান, ঠিক আছে। আর এটাই হচ্ছে অজানা দ্রবণ। এই অজানা দ্রবণ যেটা অজানা ঘনমাত্রা দ্রবণ আর কি। তাহলে এই অজানা ঘনমাত্রার দ্রবণটাই কি আমাদের এই টাইট্রেট, আর জানা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে টাইট্রান বা প্রমাণ দ্রবণ, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? এই যাদের যাদের এইটা প্রবলেম ছিল যে টাইট্রেশনটা কি জিনিস, কোন একটা জানা দ্রবণ নিবা এবং কোন একটা অজানা দ্রবণ নিবা, সেই জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে টাইট্রেশন, এবং সেটার জন্য একটা উপযুক্ত নির্দেশক লাগবে। এটা আমরা আসবো, এগুলা সেকেন্ড পেপারে 3rd চ্যাপ্টারে পড়তে হবে, এখানে ডিটেল পড়াবো না এটা, কারণ এটা করতে গেলে তোমাকে আরো বেসটা তোমাকে স্ট্রং করতে হবে, ঠিক আছে, আরো বেসটা স্ট্রং করতে হবে, অনেক স্ট্রং করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, এরপরে চলে আসি শিক্ষার্থীর কাজ। আমাদের মোটামুটি ভাবে এই জিনিসগুলো শেষ। ওয়াশ বোতল পড়বা, ওয়াশ বোতল আমি একটু দেখাই তোমাকে, শেষ করব, খুব বেশিক্ষণ পড়াবো না, দাঁড়াও। ওয়াশ বোতল দেখো, একটু দাঁড়াও, শেষ করবো, আমরা খুব বেশিক্ষণ দেখবো না, আমাদের মোটামুটি 2টা ক্লাস হলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কথা মনেই ছিল না, ওয়াশ তো পড়ায় না কেউ, আমি একটু দেখাই রাখি যে এটা ওয়াশ বোতল, তোমরা তো গেলে বুঝতে পারবা যে এগুলা কি। যেভাবে আমি পড়াই দিচ্ছি এইভাবে তুমি কোথাও পাবা না ভাইয়া, মিডিয়াম ছাড়া কোথাও পাবা না। এটা হচ্ছে ওয়াশ বোতল, এই যে ওয়াশ বোতল, এখানে টিপ দিবা, এনে টিপ দিবা, পানিটা এই পাশ দিয়ে বের হবে, এটাকে বলা হয় ওয়াশ বোতল, ঠিক আছে। ওয়াশ বোতল, এটা হচ্ছে ওয়াশ বোতল। এরপরে ফানেল কি, ফানেল হচ্ছে এই টাইপ, এই যে ফানেল, এটা হচ্ছে ফানেল। হ্যাঁ, তারপরে এই যে ওয়াশ বোতল এবং বুলেট, এটাকে বলা হয় ওয়াশ বোতল, ঠিক আছে, এটাকে বলা হয় ওয়াশ বোতল। এরপরে চলে আসি, শেষ মনে হয় আমাদের স্লাইড, আমরা এখানেই শেষ করব। এরপরে আসি এই সব জিনিসগুলা পরিষ্কার, যেটা পরিষ্কার করবা, পরিষ্কারক, এগুলা সাধারণত দেখা যায় ক্রোমিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয়। কি করা হয় বলো দেখি? আমি বলছিলাম যে ক্রোমিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিডের অপর নাম আমি কি বলছিলাম? ক্লিনজিং মিক্সচার, ক্লিনজিং মিক্সচার, ঠিক আছে, ক্রোমিক অ্যাসিড অথবা ক্লিনজিং মিক্সচার, ঠিক আছে। এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে। এরপরে চলে আসি শিক্ষার্থীর কাজ। শিক্ষার্থীর কাজ 1.6, 1.6, এখানে প্রত্যেকটা প্রশ্নই পারবা। প্রথমেই বলছে পরীক্ষাগারে কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করার পদ্ধতি ব্যাখ্যা করো, পারবা তুমি। বুরেটের ব্যবহার কি কি সেটাও পারবা। তো এই জেনে নাও, এই জিনিসগুলো পারবা, ঠিক আছে। আর আরেকটা জিনিস পড়াই আমি, রিন্স করা পড়াই। রিন্স করা, রিন্স করা মানে কি জানো? মনে করো এটা একটা বোতল, এই বোতলের মধ্যে তুমি সোডিয়াম ধুইলা, বোতলটা প্রথমে ধুবা, বোতলটা ধুবা যখন, তখন দেখবা এই বোতলের গায়ে পানি লাগে থাকে, বোতলের গায়ে পানি লাগে থাকে না? তখন তুমি যখন এই জায়গায় কোনো একটা সলিউশন মনে করো দিলা, তখন কি হবে? পানিটা মিক্সচার হয়ে যাবে। এই জন্য ওই সলিউশনটা ঢালার আগে, আবারও বলি, ওই সলিউশনটা ঢালার আগে মনে করো এখানে আমি সোডিয়াম, মনে করো H2SO করে সলিউশন দিব, তো এই H2SO অল্প পরিমাণে নিব,
নেয়ার পর এই পুরা বোতলটাতে ঝাঁকাবো। ঝাঁকানোর পর এই পানিগুলো তাহলে স্ট্রেস পেপারের সাথে কি করবে, পানিগুলো স্ট্রেস পেপারের সাথে মনে করো যে ওই হিসাবে চলে যাবে পুরা গায়ে, তাহলে স্ট্রেস পেপার লাগে থাকবে। তাহলে যখন আমি এখানে স্ট্রেস পেপারের দ্রবণ ঢালবো তখন ওই স্ট্রেস পেপারের দ্রবণে পানিটা কি হবে না, যোগ হবে না, শুধু স্ট্রেস পেপারই থাকবে। এই যে অল্প একটু পরিমাণ নিয়ে পুরাটাকে ঝাঁকিয়ে আবার ফেলে দেয়াকে এটাকেই বলা হচ্ছে রিন্স করা। হবে কথা বুঝতে পারছো, এটাই হচ্ছে রিন্স করা। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করবো। আর কালকে অবশ্যই পড়াবো, ভালো মতো বুঝিও। কালকে অবশ্যই পড়াবো, তোমরা কালকে একটু ভালো মতো পড়বা। এইটা কি বোঝা গেছে সবাই?